গতকালকে তোর হচ্ছে আমি পড়াইছিলাম এর আগ পর্যন্ত, ঠিক আছে? তো আবার ওখান থেকে শুরু করি। আচ্ছা ভাই, তাহলে এখানে কী লেখা আছে? শত জারণ বিজারণ। অর্থাৎ এখানে কি শত মানে হচ্ছে একটাই, শত মানে কি স্বতঃস্ফূর্ত মানে কি একাই, একাই একটা জায়গা থেকেই সেটা কি মানে একটার মধ্যেই কিন্তু জারণ হচ্ছে বিজারণ হচ্ছে, ঠিক আছে? তো জারণ বিজারণ যদি একটার মধ্যেই ঘটে তাহলে সেটা কী বলেছে? শত জারণ বিজারণ। বুঝা গেছে? আচ্ছা, অসামঞ্জস্যতা। অসামঞ্জস্যতা কেন বোঝাচ্ছে? একই জিনিসের মধ্যে কি জারণ বিজারণ তো হবে, জারণ বিজারণ তো হবে, যাতে কি একই যৌগ না, একেবারে একই মৌলের মধ্যে এই যে এখানে একটা মৌল যেটা বিজারণ হচ্ছে, এই যে ক্লোরিন, এখানে কিন্তু জারণ হচ্ছে একই নির্দিষ্ট মৌলের মধ্যে সম্পূর্ণ অণু না, এখানে মৌলটা হচ্ছে ফোকাস। তাহলে কি এটার নাম হচ্ছে অসামঞ্জস্যতা বিক্রিয়া। আচ্ছা, আর সামঞ্জস্যতা বিক্রিয়া মানে কি মৌল সেন কিন্তু আলাদা আলাদা অণু আলাদা। আর এই দুটোর মধ্যে এই দেখ এইখানে জিনিসটা কেমন হবে? H2S উপরে হচ্ছে 2- এইভাবে লেখা ছিল। তো এখানে হচ্ছে -2, ওইখানে -2 লেখা ছিল, এখানে +4 লেখা ছিল। এই দুটোর মধ্যবর্তী কোনো একটা জারণ সংখ্যা হচ্ছে কি 0, তাই না? তাহলে এই দেখো একটি নির্দিষ্ট মৌলের এমন একটি উৎপাদন এই যে মধ্যবর্তী কোনো একটি জারণ অবস্থা লাভ করে, সামঞ্জস্যতা বিক্রিয়া। আচ্ছা, এখন হচ্ছে কি বিরঞ্জন বিক্রিয়া, ঠিক আছে? যেই মানে বিক্রিয়াতে জারণ বিজারণ হবে এবং ওইটা হচ্ছে কি উদ্ভিদ এবং প্রাণীর রঙিন পদার্থকে বিবর্ণ করে, তাকে কি বলা হয়? ব্লিচিং এজেন্ট অথবা কি বিরঞ্জক বা, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে কি ক্লোরিন, সালফার ডাইঅক্সাইড, পানি, এরা কী রূপে কাজ করে? বিরঞ্জক রূপে কাজ করে। আচ্ছা, এখন ক্লোরিন কিন্তু একটা সবল বিরঞ্জক, কি তাই না? সবল বিরঞ্জক, তাই এটা কী করে? ব্লিচিংয়ের কাজে এই ক্লোরিন কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে? ক্লোরিন আর ব্লিচিং পাউডারের তো ফর্মুলা জানি, আমরা তো ফর্মুলা জানি KCl ঠিক আছে? KCl, ঠিক আছে? এই যে এইটাতে কিন্তু ওই যে OCl ইউজ করা হয়, এই জন্য মানে ব্লিচিং পাউডারে ওই ক্লোরিনটা আসলে এই ব্লিচিং ক্রিয়াটা করে। ওকে, সালফার ডাইঅক্সাইড, পারক্সাইড এগুলো কি মৃদু বিরঞ্জক, বিরঞ্জক, কিন্তু ক্লোরিন কি সবল, এটা ভুলে যাওয়া যাবে না। সালফার ডাইঅক্সাইড এবং পারক্সাইড কী করে? উল, সিল্ক অথবা সূক্ষ্ম সুতার বস্তুকেও কিন্তু কাগজের মণ্ডতে বিরঞ্জক রূপে মানে একদম বিরঞ্জক করে ফেলে, ঠিক আছে? আর কাগজের মণ্ডলের ক্ষেত্রে কী করা হয়? কাগজের মণ্ডলে সালফার ডাইঅক্সাইড গ্যাস ব্যবহৃত হয়, ঠিক আছে? আর বাকিগুলোর ক্ষেত্রেও তো বললাম। আচ্ছা, এখন দেখ পারক্সাইড কি উল, সিল্ক এবং মাথার কালো চুলকে একদম বিরঞ্জিত করে ফেলে। তারা মানে হচ্ছে ভাই কারো মাথায় মানে সোজা কথা হচ্ছে যদি একদম ডিসকালার করে দিতে চাই পারক্সাইড দিয়ে দেয়, কিন্তু ভাই এটা একদমই ঠিক না। আচ্ছা, এখন হচ্ছে কি বিউটি পার্লারে যদি মানুষের মানে মেয়েদের যদি চুল কালার করতে হয়, কালো চুলকে, তাহলে কি ইউজ করা হয়? পারক্সাইড ইউজ করা হয়, ঠিক আছে? প্রথমে বিরঞ্জক, তারপরে কালার করা হয়। আচ্ছা, এরপর নিচে হয় দেখ এই ওইখানে জারক লেখা আছে, নিচের দিকে বিজারক আছে। আমরা একদম শুধু দাগানোগুলো মনে রাখবো। কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অম্লীয় এবং ক্ষারীয়। দেখ অম্লীয় বলতে একটা সবসময় কিন্তু একটা কম ফিলিংস পাই, আর ক্ষারীয় বলতে একটা বেশি ফিলিংস পাই, তাই না? কিন্তু কাহিনীটা তো উল্টা। দেখ অম্লীয়তে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিন্তু মানে নাম মধ্যে কি কম ইলেকট্রন দেওয়ার কথা, কিন্তু না, বেশি ইলেকট্রন ছাড়ে। আর ক্ষারীয়তে কি বেশি ইলেকট্রন মানে ক্ষার পেজ যেমন বেশি, তাহলে ক্ষারীয় বলতে একটা বেশি ভাব পাওয়া যায়, কিন্তু না, এখানে কম ইলেকট্রন দেয়, এখানে 3টা দেয়। আচ্ছা, পটাশিয়াম ডাইক্রোমেটে কটা? এই ক্রোমিয়াম আছে, আর এখানে 3 দুগুণে 6, তার মানে 6টা করে ইলেকট্রন দেয়, এই যে 6টা করে ইলেকট্রন দেয়। তারপর হচ্ছে পারক্সাইড বা O2- আয়ন, O2- এখানে কটা দেয়? 2টা করেই দেয়। আর একটা জিনিস মনে রাখতে হবে, আয়োডিন I2, এটা কিন্তু কি একটা করে ইলেকট্রন দেয় অথবা একটা করে ইলেকট্রন নেয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, নিচের দিকে এখন হচ্ছে বিজারক, ঠিক আছে? এখানে কিন্তু একটা ওয়ার্ড আমাদের মনে রাখতে হবে, H2CO H2C2O4, ঠিক আছে? এগুলোর নামগুলো একটু মনে পড়ছে না, যাই হোক। এটা কি অম্লীয় মাধ্যমে কী দেয়? অম্লীয় মাধ্যমে এবং ক্ষারীয় মাধ্যমে সেম কটা? 2টা করে ইলেকট্রন। 2টা করে ইলেকট্রন। আচ্ছা, ওকে। আর না অম্লীয় মাধ্যমে কটা দেয়? 2টা করে ইলেকট্রন। আর ক্ষারীয় মাধ্যমে কটা করে দেয়? ওইখানেও 2টা করে ইলেকট্রন। এই যে মনে পড়ছে না, 2টা করে ইলেকট্রন কোথায় দেয়? এই যে C2O4 2-, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস বুঝতে হবে,
যদি অম্লীয় মাধ্যমে জিনিসটা হয় তাহলে সেটা তৈরি করে কি কার্বন ডাইঅক্সাইড, এবং ক্ষারীয় মাধ্যমে যদি তৈরি হয় তাহলে সেটা তৈরি করে কার্বনেট, সেটাকে তৈরি করে কি কার্বনেট। যে ফেরাস সালফেট এবং টিন ডাইক্লোরাইড, এটাও কিন্তু মনে রাখতে হবে কি একটা হচ্ছে ফেরাস সালফেট। ফেরাস সালফেটটাকে দেখি বলতো একটা ইলেকট্রন নিয়ে করবে, রাইট, এই যে, ঠিক আছে, মানে একটা ইলেকট্রন বাদ দিবে। আর তারপর হচ্ছে কি বাদ দিয়ে পরে বুঝাবো, Fe2+ থেকে Fe3+ হবে, তার মানে কটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন দিয়ে দিবে, ঠিক আছে। তারপর হচ্ছে টিন, মানে Sn2+ থেকে Sn4+ হবে, তাহলে কটা ইলেকট্রন দিয়ে দেবে, দুটো ইলেকট্রন দিয়ে দেবে। তারপর পটাশিয়াম আয়োডাইড, এখানে কিন্তু আয়োডাইড আয়ন I2 না, বাট স্টিল যদি এটা অম্লীয় মাধ্যমে হয়, আয়োডাইড আয়ন যদি অম্লীয় মাধ্যমে হয় তাহলে একটা ইলেকট্রন দেয়, যদি ক্ষারীয় মাধ্যমে দেয় পুরাই চেঞ্জ, চেহারাই চেঞ্জ, 6টা ইলেকট্রন দেয়, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড কটা ইলেকট্রন দেয়, 2টা ইলেকট্রন দেয়, ঠিক আছে। আর H2Sও কিন্তু তোর সালফার আয়ন আছে, রাইট। যখন সেটা হচ্ছে কি অম্লীয় মাধ্যমে থাকতেছে তখন সেটা হয় 2টা ইলেকট্রন, আর যখন সেটা ক্ষারীয় মাধ্যমে থাকতেছে তখন দেয় হচ্ছে 4টা ইলেকট্রন। বুঝে শুনে অ্যান্সার করা লাগবে। তারপর হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, এটাও বুঝতে লাগবে, এখানে কটা ইলেকট্রন, এটাতে 2টা ইলেকট্রন দেয়। আর এটা গেল। আর হচ্ছে পারক্সাইডের ওই যে আগেও কিন্তু পারক্সাইড ছিল, আর কটা দেয়, 2টা ইলেকট্রনই দেয়। উপরে দেখো এখানেও কিন্তু 2টা ইলেকট্রন দেয়, এখানেও কিন্তু ওই যে 2টা ইলেকট্রনেরই খেলা, এই জিনিসটা যেন ভুল না হয়। আচ্ছা, নিচের দিকে আয়, এইখানে তোর হচ্ছে মানে যেগুলো তোর মেডিকেলে আসবে না সেরকম পেজগুলো দিয়ে ভর্তি করছে, বুঝছিস। এই জিনিসটা অলরেডি আমরা পড়ানো হয়েছে। ওকে, এইখানে কী লেখা আছে, Vm=n, আমরা কিছুক্ষণ আগে এটা নিয়ে কথা বলছি অলরেডি। এই যে তাহলে এটা 1 এটা 1, তাহলে কি V2 M2 = কত, N2, এই যে এইটাই কিন্তু লেখছে, ঠিক আছে। এই যে মূল সংখ্যা, এগুলো কি জারক বিজারকের মানে এটা দিয়ে কিন্তু তো কি রিয়াকশনগুলো কিন্তু বাইর করা যাবে সুন্দর, ঠিক আছে। আচ্ছা, এইটার সূত্র দিয়ে প্রায় সবগুলো অঙ্ক করা যাবে এখানকার, কিন্তু এগুলো তো হচ্ছে এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, আবার তো এর জন্য না। এই যে এটা তো বলা হচ্ছে। তারপরে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, দেখো প্রবল বিজারক কি I-, রাইট, ঠিক আছে। এইটার সংস্পর্শে এই যে কেটা, এটার নাম কি H2O2, এটা কিন্তু মৃদু জারক রূপে কাজ করে। এটা কী রূপে কাজ করে, মৃদু জারক রূপে। কারণ কথাটা বুঝ, I2 I- এবং হচ্ছে H2O2 দুটোই কিন্তু জারক বিজারক রূপে কাজ করতে পারে, মানে আয়োডিন জারক বিজারক রূপে কাজ করে, বাট I- কিন্তু কি বিজারক রূপে কাজ করে। তো যাই হোক, এখন কি এটা তাহলে কি বিজারক রূপে কাজ করবে না, এটা হচ্ছে জারক রূপে কাজ করে, মৃদু জারক। এই যে মোটামুটি নির্দেশক সমূহ কয় প্রকার, 2টি প্রকার, অ্যাসিড ক্ষার এবং হচ্ছে কি জারণ বিজারণ, ঠিক আছে। আচ্ছা, আর নির্দেশক হওয়ার জন্য আমাদের 3টা বৈশিষ্ট্য মাস্ট থাকতে হবে, এবং এটার কালার, এটা যখন বর্ণ চেঞ্জ করবে তখন এটার কালারটা কি স্থায়ী হতে হবে এবং উজ্জ্বল হতে হবে। এটার কালার হঠাৎ চেঞ্জ করতে হবে, এবং অবশ্যই কখন পরিবর্তন হতে হবে, সমাপ্তি বিন্দুতে। আচ্ছা, এরপরে এখানে দেখ যে এখানে কী পরিমাণে কী লেখা আছে, কিছু গুরুত্বপূর্ণ অ্যাসিড ক্ষারের নির্দেশক। এই জিনিসটা কয়টা স্টার দিচ্ছে, 1 2 3 4 5 6টা আসছে, আমি 7টা স্টার, আমি 8টা স্টার যোগ করে দিলাম, 8টা স্টার। এইটা মারাত্মকভাবে মনে রাখতে হবে, এই জিনিসটা খুব ভালো মতো শুন, সময় নিয়ে শুন। আমরা একটা নিউমোনিক্স মনে রাখবো, কি নিউমোনিক্সটা, TOR তোর লো, লো বিপি, তোর লো বিপি, কোথায় ফেনল। মনে কর যে কারো মানে একটা কাহিনী দিয়ে একটু বুঝাই, মনে করো যে কোনো একটা মানুষের হচ্ছে বিপি হচ্ছে লো, তো এই ক্ষেত্রে যদি ফেনল মনে করো একটা ওষুধের নাম, এই ফেনল ওষুধটা দিলে কিন্তু বিপিটা একদম ঠিক হয়ে যাবে। তার মানে কি আমি বলতেছি যে ভাই, মনে করো যে এই লোকটার কোনো একটা লোকের বিপি চেক করলাম, ওর বিপিটা লো, তখন আমি ওকে কী বলবো, তোর বিপি লো, কোথায় ফেনলটা দে, তাহলে কী জিনিসটা মিলবে। তাহলে এই সম্পূর্ণ বাক্যটা আমরা এমনি মনে রাখবো। ওকে, হইল। টিতে হচ্ছে থাইমাল ব্লু অম্ল, ওতে কি অরেঞ্জ মিথাইল অরেঞ্জ, আরতে কি রেড মিথাইল রেড, তারপর লোতে কি লিটমাস, বিতে কি ব্রোমোথাইমাল ব্লু, বিতে কি ফেনল রেড, তারপর হচ্ছে কোতে কি ক্রিসল রেড, তারপর হচ্ছে থাইতে কি থাইমাল ব্লু বাট খার। আর এটা কেমন খার, এটা অম্ল কেমন মনে রাখবো, এই যে অরেঞ্জ ওতে অম্ল, ঠিক আছে। এটা কিন্তু এমনিতে মনে থাকবে, এই যে অম্ল ওতে অম্ল অরেঞ্জ, এগুলো কিন্তু এই সাইডটা হচ্ছে অম্ল সাইড, এই সাইডের নাম কি অম্ল সাইড। আর এই যে লোয়ের উপরে ওগুলো সাইডগুলোর নাম কি, এগুলো হচ্ছে তোর কি খার সাইড। তাহলে এই যে খার, থাইমাল ব্লু এটা কি খার। আর ফেনল তো অবশ্যই এখানে কি ফেনল তো না, ফেনথ্যালিনটা কি অবশ্যই খার, মানে খার নির্দেশক, এটা কিন্তু খার নির্দেশক, এগুলো খার নির্দেশক, এগুলো হচ্ছে অম্ল নির্দেশক।
আর এটা কিন্তু এটা নর্মাল নির্দেশক। এখন এই জিনিসটা বোঝা গেল। এখন একটা কথা আছে, আমরা একটা জিনিস মনে রাখবো, ভাই ভাইয়ের জন্য ও নিজের কালারটা দিবে, ভাই ভাইয়ের জন্য ও নিজের কালার দিবে, ভাই ভাইয়ের জন্য কি নিজের কালার দিবে, কি দিবে নিজের কালার দিবে, আর অন্যকে হলুদ দিবে, অন্যকে কি দিবে হলুদ দিবে, শেষ, অন্যকে হলুদ দিবে। ভাই এই কথাটার মিনিং কি এত প্যাসপুস কেন দেখাচ্ছে? ফেনোথিলিনটা কী ভাই বলতো, এটা হচ্ছে ক্ষার, তার মানে এটা ক্ষারকে কী কালার দিবে, ওর নিজের কালার বেগুনি দিবে, এই যে বেগুনি, লালচে বেগুনি, ঠিক আছে। ব্রোমোথার্মাল ব্লু, এখানে কি ক্ষার, আমাদের কিন্তু এই নামটা ফোকাস না, আমাদের নাম হচ্ছে এই ক্ষারের হচ্ছে ফোকাস, তাহলে ক্ষার বাবা ক্ষারকে কী দিবে, নীল কালার দিবে, এই যে নীল। ক্রিসল রেড, কথা বুঝ, ক্রিস্টাল রেড, এখানে কিন্তু ব্রোমোথার্মাল ব্লু আছে, থাম, এখানে ব্লুটাকে ফোকাস করবো না, আমরা ক্ষারকে বুঝবো, ক্ষারকে ফোকাস করবো, ক্ষারের কালার কি, ক্ষারের কালার হচ্ছে নীল, ক্ষারের কালার হচ্ছে কি নীল, ওকে। এখন ক্রিস্টাল রেডে আয়, ক্রিস্টাল রেড এটা কি, এটা কিন্তু দেখ, এটা কিন্তু কোথায় পড়ছে, এটা পড়ছে হচ্ছে কি ক্ষারের দিকে, তাহলে ক্ষারের মধ্যে কী কালার দিবে, এর যে এখানে রেড আছে এই জন্য এই কিন্তু কালার দিবে কি রেড বা হচ্ছে লাল, ক্রিস্টাল রেড। ফেনল রেডটা কী কালার দেয়, ফেনল রেডটা কিন্তু আসলে ক্ষারের মধ্যে, তাহলে ক্ষারের মধ্যে এটা কী কালার দিবে, লাল দিবে, ঠিক আছে। ব্রোমোথার্মাল ব্লু, এখানে দেখতে কী কালার, এখানে অন্য কোনো কালার লেখা আছে না, ব্লু লেখা আছে, ডাইরেক্ট ব্লু লেখা আছে, এখানে কিন্তু ক্ষার বা অন্য কিছু লেখা নেই, কিন্তু এটা ক্ষারের মধ্যে পড়ছে, যেহেতু ক্ষারের মধ্যে পড়ছে এটা কিন্তু দেখ নীল কালার দিবে, বুঝছে। আচ্ছা দেখ লিটমাসের কিন্তু অম্ল ক্ষার কোনোটাও আছে না ভাই, তার মানে এই যার দিকে যাবে, এই দেখ এটা হচ্ছে নিউট্রাল, এই যার দিকে যাবে চার কালারে দিবে, এই ক্ষারে গেছে ক্ষারের কালার দিবে, ক্ষারের কালার কি নীল, শেষ। তারপর হচ্ছে দেখ আবার একটা দেখ, লিটমাসের ক্ষেত্রে একটা জিনিস বলে কি, অম্লের মধ্যেও কিন্তু ওই অম্লের কালার দিবে লাল, ঠিক আছে। দেখ মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ এবং তারপর এই যে থাইমাল ব্লুটা মনে রাখবো না, আমরা অম্ল মনে রাখবো, তাহলে এগুলো সবগুলোই অম্লের মধ্যে পড়ছে। দেখ অম্লের মধ্যে ওদের নিজের কালার দিচ্ছে লাল, মিথাইল অরেঞ্জ, এখানেও অম্লের মধ্যে কি ওর নিজের কালার দিচ্ছে গোলাপি লাল, অরেঞ্জটা তো অরেঞ্জের আর এক নাম কি গোলাপি লাল, কি গোলাপি লাল। আর থাইমাল ব্লু এখানে অম্ল, ওই যে অম্লতে অম্ল কী কালার দিবে, অম্লের নিজের কালার দিবে। আচ্ছা ভাইয়া, তাহলে বাকি যে হলুদ দেওয়ার জিনিস বললেন, এই দেখ ফেনোথিলিন দেখ কি, এটা ক্ষারের অম্লের মধ্যে কী দিবে, ওই যে বর্ণহীন, মানে হচ্ছে হলুদ কালার দেওয়ার কথা ছিল কিন্তু হলুদ কালার দেয়নি, বর্ণহীন, এটা প্রেসক্রিপশন, এটা হচ্ছে এক্সেপশন, এটা মনে রাখা লাগবে। থাইমাল ব্লু এটা হচ্ছে ক্ষার, তার মানে অম্লের মধ্যে কী কালার দিবে, হলুদ। ক্রিস্টাল রেড হলুদ, তারপর হচ্ছে এই ফেনল রেড হলুদ, ব্রোমোথার্মাল ব্লু এই যে হলুদ, সবগুলোই কিন্তু হলুদ, ওকে। লিটমাসটা তো অলরেডি বলছি, মিথাইল, এখন হচ্ছে ফিনাইল রেড, এগুলো চলে, এগুলোর শত্রুগুলো কি হচ্ছে ক্ষারের মধ্যে কি সবগুলো হলুদ দেয়, যে সবগুলো হলুদ, দেখছিস, ব্যাস এইভাবে আমরা কালারটা মনে রাখতে পারবো, একদম ধুমধারাক কালার। আর হচ্ছে কি এখানে বর্ণ পরিবর্তনের পিএইচ চেঞ্জটাও আমরা একটু নিচ থেকে মনে রাখতে হবে। এইভাবে যদি নিউমোনিক্সটা মনে রাখি, নিউমোনিক্সটা মাস কেন, এগুলো দিয়ে অনেক কিছু মনে রাখছে। আমরা দেখ নিচ থেকে আমরা সেভেন থেকে কীভাবে মনে রাখবো, আমরা মনে রাখবো প্রথমে 1, 1 আর 3 কি 4 হয়, 4 আর 3 কত হয়, 7 হয়, এই যে 1 আর 3 4 হয়, 4 আর 3 7 হয়, 1 আর 3 এই যে 4 আর 7, এই প্রথমে এই কয়েকটা একদম ডাইরেক্ট মনে থাকবে, ওকে, মনে থাকা শেষ। এখন উপরে এই কয়েকটা, এখানে উপরের কয়েকটা কি, প্রথমে 2টা 6, তারপর মাঝখানে একটা 7, আর তারপরে 2টা 8, শেষ। 2টা 6, তারপর একটা মাঝখানে একটা 7, আর 2টা 8, শেষ। এখন এখানে কাহিনিটা কি দেখ, যখন নিচে 6 উপরে 6, নিচে 6 তো 0 আর উপরে 6 8, শেষ। আর মাঝখানটা 7, এটা তো কোনো কাহিনী নেই, এটা 2, তারপরে এখানে 8 আছে, উপরে 8 আছে, এখানে 0.0, এখানে 0.2, শেষ। কি কোন ডাউট আছে, শেষ, আর কিছু না, এই হলো কাহিনী। এই বাকি রেঞ্জগুলো আমি মনে রাখবো। আচ্ছা নিচে থেকে আয়, তারপরে একটা জিনিস বুঝতে হবে যে টাইট্রেশন জিনিসটা কি, কোনো একটা মানে জানা ঘনমাত্রার দ্রবণ থেকে অন্য একটা দ্রবণ যা এটা অজানা, ওইটাকে আমরা নির্ণয় করব, সেই অজানা ঘনমাত্রার বায়ু করার নিয়মটা কি বলা হচ্ছে কি টাইট্রেশন। কয়টা রাসায়নিক পদার্থ ইউজ করা হয়, 3টা, প্রমাণ, অজানা এবং নির্দেশক, প্রমাণ, অজানা, নির্দেশক। আচ্ছা এবং কি 3টা কাজ যন্ত্র ইউজ করা হয়, বুরেট, কনিক্যাল ফ্লাক্স এবং হচ্ছে পিভেট, ঠিক আছে। এখন দেখ কিছু পদগুলো বুঝতে লাগবে, কিছু টার্ম বুঝতে লাগবে। আচ্ছা দেখ টাইট্রান্টের একটা নাম হচ্ছে কি টাইটার। কী করা হয়, এটাকে টাইট্রেশনের সময় এটাকে কি বুড়েটে না হয়, কোথায় না হয়, বুড়েটে না হয়। আচ্ছা আর যে জিনিসটা জানা সেটার নামে কি টাইট্রান্ট, সেই জিনিসটা জানা বা জ্ঞাত বা প্রমাণ দ্রবণ সেটাই কি আমাদের টাইট্রান্ট, ওকে। টাইটার মানে কি, যেটার কি মানে যেটা অজানা, মানে বুঝতেছিস তো, যেটা আমাদের বাড়ি করতে হবে, টাইট্রেট অথবা ট্রাইট্রান্ট,
এটা কিন্তু ট্রাইট্রন ডি, এটা নট টি। টি যেটা সেটাই কিন্তু জানা, যেটা ডি, যেটা ডি সেটাই কিন্তু অজানা, সেই জিনিসটা বুঝতে হবে। আর এদেরকে কই নেওয়া হয়, কনিক্যাল ফ্লাক্সে নেওয়া হয়, কই নেওয়া হয় কনিক্যাল ফ্লাক্সকে। আচ্ছা, এখানে কিন্তু ওই যে প্রাইমারি সেকেন্ডারি তো বুঝেছি, সি তারপর হচ্ছে HCl এগুলো তো বুঝেছি। আচ্ছা, আগে মাঝখানে কিছু ছিল মনে তো হয় না। আচ্ছা, একটু এখানে দেখ, এখানে কি লিখছে, আমাদের যে টাইট্রেশন আমরা করি, টাইট্রেশনটা আমরা কেন ইউজ করি, কারণ পানীয় জলে যে আয়রন আছে না ওটার পরিমাণ জানতে, তারপর রক্তের মধ্যে যে ক্যালসিয়াম আছে ওটার পরিমাণ জানতে, ফল সবজিতে ভিটামিন সি কতটুকু আছে এটা জানতে, কারণ এগুলো আমাদের প্রতিদিন আমাদের কিন্তু লাগে, দৈনন্দিন জীবনে এগুলো আমাদের লাগে। আচ্ছা, তারপর আয়োডিমিতি আর একটা আয়োডোমিতি, একটা জিনিস এখানে বুঝতে হবে, যখন ডি হয়ে যাচ্ছে তখন একটা জিনিস বুঝতে হবে যে, তো এখানে যেটা বোঝানো হচ্ছে যে দেখ, সোডিয়াম থায়োসালফেট, তারপর হচ্ছে সালফাইড এবং হচ্ছে আর্সেনাইড, এই যে বিভিন্ন রকম যে দ্রবণগুলো আছে এগুলো এর ঠিক আছে। এখানে কি সরাসরি প্রমাণ দ্রবণ আয়োডিন, এখানে আয়োডিন দ্রবণটা কি সরাসরি ব্যবহার করা হয়, ঠিক আছে, দিয়ে এই যে কয়েকটা জিনিসের কি টাইট্রেশনের মাধ্যমে এদেরই পরিমাণ নির্ধারণ করা হচ্ছে, তাহলে তাকে বলা হচ্ছে আয়োডিমিতি। তাহলে প্রথম কথা কি, এখানে আয়োডিন সরাসরি আগে আয়োডোমিতিটাও একটু বুঝাই দিই। আয়োডোমিতির ক্ষেত্রে কি, এইখানে কিন্তু মানে আয়োডিন সলিউশন ডাইরেক্ট ইউজ করা হয় না, এখানে প্রথমে হচ্ছে আয়োডাইড লবণের সাথে কি ওই কোনো একটা জিনিসের আগে বিক্রিয়া করা হয়, তারপরে কিন্তু ওই যে মুক্ত আয়োডিন তৈরি হয়, সেই মুক্ত আয়োডিনের সাথে কিন্তু ওই যে প্রমাণ থায়োসালফেটের কি রিয়াকশন করে তারপরে আমরা বুঝতে পারি, নির্ধারণ করে কি যে ওই আগের জিনিসটার কি ঘনমাত্রা কত, সেটাকে বলা হচ্ছে আয়োডোমিতি। তাহলে ভাই এই দুটোর মধ্যে পার্থক্যটা কি, এইটার ক্ষেত্রে সরাসরি আয়োডিন ব্যবহার করা হয়, এটার ক্ষেত্রে সরাসরি আয়োডিন না, এটার ক্ষেত্রে সরাসরি আয়োডিন মানে ব্যবহৃত হয় না, আয়োডোমিত্রির ক্ষেত্রে ব্যবহৃত হয় না, বরং মুক্ত আয়োডিনকে তৈরি করা হয়, তারপরে ওটার উপরে থায়োসালফেট ব্যবহার করা হয়। বুঝতে পারছি? ওকে। এরপরে কথা হচ্ছে যে এইখানে আয়োডিমিতিতে ডি আর ডোর মধ্যে পার্থক্য আছে। যখন আমরা দেখবো যে ডো, তখন আমরা মনে করবো ডো মুক্তর মধ্যে কিন্তু একটা ও আছে, ডো এর মধ্যে কিন্তু ও আছে, সুতরাং এটা মনে রাখবি যে ওর মধ্যেই কিন্তু মুক্ত, আর ডি এর মধ্যে কিন্তু কোনো মুক্ত নাই। আচ্ছা, তারপরে হচ্ছে কি, এই আয়োডোমিতির ক্ষেত্রে কোথায় নেওয়া হয় বলতো, বুলেটে নেওয়া হয়, আর আয়োডোমিতির ক্ষেত্রে কই নেওয়া হয় বলতো, এটা তো বুলেটে নেওয়া হয় কিন্তু প্রমাণ থায়োসালফেটকে, আর এখানে প্রমাণ আয়োডিনকে বুলেটে নেওয়া হয়, প্রমাণ আয়োডিনকে কই নেওয়া হয়, আয়োডিনে, মানে বুলেটে দুইটাতে নেওয়া হয় কিন্তু প্রমাণ আয়োডিনকে নেওয়া হয় আয়োডিমিতির ক্ষেত্রে, আর আয়োডোমিতির ক্ষেত্রে প্রমাণ থায়োসালফেটকে নেওয়া হয়, এই জিনিসটা বুঝতে হবে। আচ্ছা, আয়োডিন কিন্তু জারক বিজারক উভয়ভাবে কাজ করে, কি বলতো, ওই যে শুরু থেকে ফেরাস সালফেট, সালফার ডাইঅক্সাইড, তারপরে যে H2O2, তারপরে আয়োডিন, ঠিক আছে। বিশেষ করে আয়োডিন, এই যে I2টা জারক হিসেবে কাজ করে, আর I- এইটা হচ্ছে বিজারক হিসেবে কাজ করে, ঠিক আছে। নিচের দিকে এরপরে কয়েকটা, মানে এই অধ্যায়টা বললাম তো জাস্ট ফাটাইছেন। এখানে একটা জিনিস বুঝতে হবে, ল্যামবার্টের সূত্র। আমরা কি লম্বা সূত্রটা জানি? লম্বা অবশ্যই কি কোনো দৈর্ঘ্যই তো লম্বা হয়, তাই না? এই ল্যামবার্টের সূত্র, এই দৈর্ঘ্যটাই ফ্যাক্টর, কি দৈর্ঘ্য বা হচ্ছে কি পুরুত্ব, দৈর্ঘ্য বা কোনো একটা পুরুত্ব, মানে একটা লেন্থ, একটা দৈর্ঘ্য, কোনো একটা দৈর্ঘ্য বা কোনো একটা এটা সম্পূর্ণ পড়ে দেখ। এখানে কি বলছে ভাই, সোজা কথা বলছে কি, স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে যদি কোনো একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো যায়, প্রবাহিত হলো, তাহলে পুরুত্বের সাথে ওই তীব্রতার কি, মানে তীব্রতাটা সবসময় হ্রাস পায়, ঠিক আছে। এবং হচ্ছে এই তীব্রতা কেমনে হ্রাস পায়, বা সোজা কথা হচ্ছে -DI বা DL, ঠিক আছে। মানে পুরুত্বের সাথে ওই তরঙ্গ দৈর্ঘ্যটার যে ইন্টেন্সিটি, সেটা কি এক ধরনের সমানুপাতিক, ঠিক আছে। কিন্তু হচ্ছে নেগেটিভ, সমানুপাতিক তো বলা হবে না, মানে হচ্ছে নেগেটিভভাবে সমানুপাতিক। হ্রাসের হার, এই যে হ্রাসের হারটাই কি সমানুপাতিক, তার মানে কি, মানে অন্যদিক থেকে বলা যায় ব্যস্তানুপাতিক। হ্রাসের হার মানে যদি এখানে বলতো বৃদ্ধি হ্রাস সমানুপাতিক, তাহলে কিন্তু আলাদা কথা। এখানে ডাইরেক্ট বলা হয়েছে হ্রাসের হারটাই কিন্তু সমানুপাতিক। সো বুঝে শুনে অ্যান্সার করতে হবে। এই পুরুত্বটা কি কার সমানুপাতিক, এই যে হ্রাসের হারটা কার সমানুপাতিক, -DI, আইতে ইন্টেন্সিটি, আর DL, এলতে হচ্ছে তোর পুরুত্বটা। আর এখানে বিয়ার, এই যে আমরা বলি না বিয়ার মানে কি বলতো, বিয়ার বানানটা ভুলে যাচ্ছি। ওকে, বিয়ার মানে কি বলে হচ্ছে মদ, তাই না? তো এই মদের মধ্যে কি একটা ঘনমাত্রা আছে, একটা দ্রবণ, তাই না? এই জিনিসটা দিয়ে মনে রাখবি যে বিয়ারের সূত্রে কি ঘনমাত্রাটা হচ্ছে ফ্যাক্ট, এখানে কি বলছে, দ্রবণের মধ্যে দিয়ে এক
এক বর্ণের আলোক তরঙ্গ দৈর্ঘ্যের আলো যাচ্ছে, ভালো কথা, তখন ওর ঘনমাত্রাটার সাথে এই যে দ্রবণের ঘনমাত্রার সাথে আলোকের তীব্রতার যে হ্রাসের হারটা সেটা কি -di/dc, মানে এখানে কিন্তু সি বলতে কনসেন্ট্রেশন বোঝানো হচ্ছে। আগের কথাটাই শুধু বিআর কি শুধু কনসেন্ট্রেশন দিয়ে বলছে, ব্যাস এটা হয়ে গেলো কি বিআরের সূত্র, ঠিক আছে এটাই। আচ্ছা, এখানে কথা আছে উপরের দিকে হয়, এই যে কে আছে না, এই কে বলা হয় এক্সটেনশন গুণাঙ্ক বা হ্রাস গুণাঙ্ক, ঠিক আছে। আর এখানে অ্যাপসাইলনকে কি বলা হয়, এই অ্যাপসাইলনকে বলা হচ্ছে কি মোলার অ্যাবজর্পটিভিটি, ওকে। আচ্ছা, আর এই যে মানে এগুলো হচ্ছে মুখস্থ করা, লিটার পার মোল পার সেন্টিমিটার, ঠিক আছে। একটা জিনিস বুঝতে হবে এখানে যে লগ আই নট বাই আই এল, ঠিক আছে, এই জিনিসটা একটু বুঝতে হবে। এইটা ইকুয়াল টু কি ইকুয়াল টু কি এপসাইলন সি এল। এইখানে কিন্তু সিতে কনসেন্ট্রেশন, এলতে হচ্ছে ওই পুরুত্ব, আর এপসাইলন নট কি অ্যাবজর্বেন্স, আচ্ছা, বা সরি অ্যাবজর্বেন্সটা না, ওই যে মোলার অ্যাবজর্পটিভিটি, আর মোলার অ্যাবজর্পটিভিটির সাথে যখন কনসেন্ট্রেশন আর হচ্ছে কি পুরুত্ব একসাথে গুণ করা হবে তখনই কিন্তু আমরা অ্যাবজর্বেন্স পাবো। এই জিনিসটা কিন্তু ভুল করা যাবে না, ওকে। একটা জিনিস এখানে কি লিখছে, একটা বর্ণালী মিতি বিয়ার-ল্যাম্বার্ট, দেখ বয়ের সাথে ব মিলাই দিছে, লয়ের সাথে ল মিলাই দিছে, ভুল করার জন্য ভুল না হয় এই যে বাক্যটা, ঠিক আছে। তারপর হচ্ছে স্পেকট্রোমিটার মানে কি স্পেকট্রাম নির্ধারণে যেই মিটার ব্যবহার করা হয় তাকে নাম হচ্ছে কি স্পেকট্রোমিটার। এইখানে এই স্পেকট্রোমিটারে কয়টা জিনিস ব্যবহার করা হয়, 3টা। এই যে ইউভি ভিস অর্থাৎ আল্ট্রাভায়োলেট, এবং হচ্ছে ভিজুয়াল রে এর তরঙ্গ দৈর্ঘ্য, এই জন্য বলা হয় কি ইউভি ভিস স্পেকট্রোমিটার। অজানা ঘনমাত্রাও ইউজ করা হয়, জানা ঘনমাত্রাও ইউজ করা হয়, যাতে কি আমরা স্পেকট্রোমিটার দিয়ে কি অজানা দ্রবণের ঘনমাত্রাটা বের করতে পারি। আচ্ছা, তারপর বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের হচ্ছে কি সীমাবদ্ধতা আছে। একটা জিনিস বুঝতে হবে কি, দেখ এখানে কি মিলিমোল, এটার নাম কি মিলিমোল থেকে ডেসিমোল, তার মানে বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের কোন ঘনমাত্রার ক্ষেত্রে কার্যকর, মিলিমোলার থেকে কি ডেসিমোলার, আমি মনে রাখবি মিলিমোলার থেকে ডেসিমোলার, ঠিক আছে। কিন্তু ডেসিমোলার থেকে যদি বেশি হয় রে ভাই, তাহলে কিন্তু এই সূত্র প্রয়োগ হয় না। আচ্ছা, আর একবর্ণীয় আলোর ক্ষেত্রে একবর্ণীয় আলো যদি ব্যবহার না হয় তাহলে কি বিশ্লেষণ মাত্রা, মানে তখন তো তার মানে ওই সূত্রটা মানে হবে না। তো বিভিন্ন বর্ণের আলো যদি ব্যবহার করা হয় তাহলে কি এই সূত্র ব্যবহার হবে না, এই কথাটাই বলছে, একবর্ণীয় আলোটা লাগবে, ওকে। তারপরে হচ্ছে দেখ বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের অনেকগুলো প্রয়োগ আছে, এগুলো পুরো এই যে ছোটো AAS, HPLC, GC, UV-Vis, এগুলো প্রত্যেকটাই আমাদের বাংলাটা জানতে হবে এবং শর্ট ফর্মটাও জানতে হবে। এই দেখ পারমাণবিক শোষণ বর্ণালী, ইংলিশ হচ্ছে কি অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রাম, তারপর হচ্ছে কি UV-Vis, ওকে। তারপর HPLC মানে কি হাই, তারপর হচ্ছে পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, ঠিক আছে। আর জিসি মানে কি গ্যাস ক্রোমাটোগ্রাফি, এগুলো আমাদের কিন্তু জানতে হবে, ঠিক আছে। তারপরে এখানে দেখ এগুলো যতগুলো কমলা কালার আছে, কমলা কালারগুলোই পর, ঠিক আছে, ওকে। জাস্ট কয়েকটা জিনিস জানা দেয়, ইউভি ভিসটা কেন কিন্তু কি বলছে, দ্রবণ এবং কঠিন অঙ্গনে অবস্থিত ধাতুর রঙিন আয়ন শনাক্তকরণ, এবং এই যে রঙিন আয়নটা শনাক্ত করার জন্য কি ইউজ করা হয়, ইউভি ভিস। তারপর হচ্ছে ফরেনসিকের জন্য আমরা কি ইউজ করি, HPLC। তারপর হচ্ছে ফরেনসিক বিভাগে আবার অ্যালকোহল শনাক্তকরণ আমরা কি ইউজ করি, আমরা কিন্তু জিসি ইউজ করি, বা কি গ্যাস ক্রোমাটোগ্রাফি। এইগুলো হচ্ছে মেইন কয়েকটা পয়েন্ট, ভুল করা যাবে না। তারপরে দেখ বিশেষ ধরনের মাত্রা মৌলের বাষ্পে বিদ্যমান, মানে মৌলের বাষ্প মানে কি, যেই মৌলগুলো আছে ওগুলোকে তোর হচ্ছে অনেক হিট দিতে একদম উদ্দীপ্ত অবস্থায় নিয়ে যাওয়া হলো, তারপর সেটাকে একদম অ্যাটোমাইজার, এই যে মেশিনটা তো বুঝতে পারছিস, ওই মেশিনে কী করা হয়, স্পেকট্রোমিটারের মেশিনে যে অ্যাটোমাইজারটা আছে ওটা একদম এটাকে মৌলের বাষ্পে পরিণত করে। ওটার মধ্যে নিম্ন শক্তি স্তরের যেই পরমাণুগুলো থাকে ওদের ঘনমাত্রা সমানুপাতিক হয় কি বিচ্ছেদনের মাত্রা, তাহলে মাত্রাটা কার সমানুপাতিক, ওর হচ্ছে কি ঘনমাত্রাটা সমানুপাতিক। এটা হচ্ছে কি এই AAS অর্থাৎ অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি এর কি একটা
প্রিন্সিপাল বা সূত্র, এটা মেনটেন করে। আচ্ছা, তারপর এই যন্ত্রের মধ্যে কয়টা অংশ? 3টে অংশ, ঠিক আছে। একটা হচ্ছে ক্যাথোড ব্যান্ড, ক্যাথোড ল্যাম্প থাকে। কী থাকে? ক্যাথোড ল্যাম্প থাকে। আচ্ছা, তারপর হচ্ছে একটা অ্যাটোমাইজার থাকে। কী থাকে? অ্যাটোমাইজার থাকে। একটা হচ্ছে ফটো ডিটেক্টর থাকে। তাহলে একটা হচ্ছে ক্যাথোড থাকে, অ্যাটোমাইজার থাকে, একটা ক্যাপ। তাহলে ক্যাপ দিয়ে কিন্তু নিমন রাখা যায়। কি এটা হচ্ছে ক্যাথোড ল্যাম্প, এতে হচ্ছে কি অ্যাটোমাইজার, পিতে কি ফটো ডিটেক্টর। ওকে, তারপরে এখানে দেখ কী দেখছে, বার্নারে জ্বালানি রূপে কি অক্সি অ্যাসিটেলিন, নাম কি? অক্সি অ্যাসিটেলিন। এই মিশ্রণটার দহনে কিন্তু একেবারে একটা শিখা তৈরি হয়। সেটা কত ডিগ্রি তাপমাত্রা? 2200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বুঝতেছিস? মারাত্মক জিনিস, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে মানে মনে রাখতে হবে আর কি। যাই হোক, ঠিক আছে। ডিউটেরিয়ামটা কী বলতো? হাইড্রোজেন, ওই যে এইটা হচ্ছে নিউক্লিয়াস, এখানে একটা মাত্র কী থাকছে? প্রোটন আছে। নিউট্রন যখন নাই তাকে বলা হচ্ছে প্রোটিয়াম। নিউট্রন যখন একটা এক্সট্রা, তখন সেটাকে বলা হচ্ছে ডিউটেরিয়াম। যখন নিউট্রন হয়ে যাবে 2টা, তখন সেটাকে বলা হয় ট্রিটিয়াম। ঠিক আছে, এই জিনিসটা একটু ভালো মতো বুঝতে হবে। ইউভি ভিজের কি স্পেকট্রোস্কোপের যে ইয়াটাকে ইউজগুলা দেখ, নমুনা গ্রন্থের ঘনমাত্রা নির্ণয়, তার মানে যেইটার ঘনমাত্রা জানিস না সেইটার ঘনমাত্রা নির্ণয়। ওকে, কার্যকরীমূলক তুই বুঝতে পারছিস, কার্যকরীমূলক কোনটা আছে এর মধ্যে, সেই জিনিসটা বের করা। তারপর হচ্ছে দ্বিবন্ধন এবং কনজুগেট দ্বিবন্ধন, এগুলো আছে কি না এবং হচ্ছে কোথায় আছে সেই জিনিসটা বের করা। আচ্ছা, তারপর হচ্ছে কি প্রতিস্থাপক বা এদের সংখ্যা কি বুঝছিস তো, ওই শিকলগুলোতে প্রতিস্থাপক বা এদের সংখ্যাগুলো নির্ণয় করা। ঠিক আছে, আবার হচ্ছে অ্যারোমেটিক যোগের মধ্যে কিন্তু এই যে দ্বিবন্ধন সংখ্যা, তাহলে দ্বিবন্ধন দিয়ে কিন্তু কি কয়েকটা জিনিস, একটা দ্বিবন্ধন গেল, তার প্রতিস্থাপক গেল, তারপর হচ্ছে অ্যারোমেটিকে হচ্ছে কি দ্বিবন্ধনের সংখ্যা গেল, কার্যকরীমূলক এবং ঘনমাত্রা, এগুলো হচ্ছে মেনলি কিওয়ার্ডগুলো। ঠিক আছে, আচ্ছা নিচের দিকে আয়। তারপরে এখানে একটা কথা আছে দেখ, এখানে হচ্ছে কথাটা আছে, সেটা হলো দেখ, বেনজিনের বেলায় শোষণ তরঙ্গ কত? 255 ন্যানোমিটার। ঠিক আছে, আর এটার ক্ষেত্রেই কিন্তু বেনজিন কিন্তু বর্ণহীন, এটার কারণে কিন্তু বেনজিন বর্ণহীন। আর এটা কার মধ্যে, এই রেঞ্জটা কার মধ্যে? ইউভি রশ্মি। আর ইউভি রশ্মি যদি দেখা যায় না, এই জন্য কি বেনজিন হচ্ছে বর্ণহীন। কিন্তু কনজুগেট পাই বন্ধনযুক্ত বিটা ক্যারোটিন আছে না, এটার মধ্যে কনজুগেট পাই বন্ধন আছে। এটার ক্ষেত্রে মানে গাজরের মধ্যে যে ভিটামিন এ আছে সেটা। তারপর এটার কিন্তু যে শোষণ তরঙ্গ, এটা হচ্ছে 451। এটা কোনটা রেঞ্জে পড়ছে? এটা কিন্তু দৃশ্যমান আলোর রেঞ্জে পড়ছে বা কমলা কালারের রেঞ্জে পড়ছে, এই জন্য কি গাজরের রঙ কি কমলা হয়। ঠিক আছে, এখন এখানে কী লিখছে? HPLC বা এটার ক্ষেত্রে এটা হচ্ছে কি কলাম ক্রোমাটোগ্রাফির একটা অত্যাধুনিক পদ্ধতি। কোনটা? HPLC অন্যগুলো কিন্তু না, GCO না, তারপর AS এগুলোও কিন্তু না, ইউভি ভিসো না। কোনটা? HPLC। আচ্ছা, এইখানে তো একটা জিনিস দেখ, HPLCতে কিন্তু তরল দ্রাবক রূপে কি ইউজ করা হয়? বিশুদ্ধ পানি এবং মিথানল অথবা কি অ্যাসিটোনাইট্রাইল এর মিশ্রণ, এটা কিন্তু জানতে হবে। আচ্ছা, নিচের দিকে আসার আগে এই জিনিসটা একটু ভালো মতো দেখ। এখানে কি লিখছে? স্থির মাধ্যমে সূক্ষ্ম কণার যে বস্তু থাকে, ঠিক আছে, তারা কার উপর নির্ভর করে? তারা নির্ভর করে হচ্ছে শোষণ মাত্রার উপরে। আর হচ্ছে আরেকটা জিনিসের উপর বিপরীতভাবে মানে সমানুপাতিকভাবে এর উপর নির্ভর করে। আর বিপরীতভাবে কার উপর নির্ভর করে? ওই যুগের সচল মাধ্যমে দ্রাব্যতার উপর। ঠিক আছে, এই জাস্ট একটু দেখে নিস, অত বেশি এটা সবুজ কালিতে অত বেশি ইম্পর্টেন্ট না। যেগুলোতে হচ্ছে কমলা কালি, সেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, গ্যাস ক্রোমাটোগ্রাফির আর এক নাম কি? গ্যাস তরল পার্টিশন ক্রোমাটোগ্রাফি, GLPC। আচ্ছা, এখানে স্থির মাধ্যমভাবে কি ইউজ করা হয়? তরল পদার্থ। এবং সচল মাধ্যমভাবে কি ইউজ করা হয়? নিষ্ক্রিয় হিলিয়াম অথবা ক্রিয়াহীন নাইট্রোজেন গ্যাস। ওই যে বলতো আমরা কিন্তু নাইট্রোজেন গ্যাস কী জন্য ইউজ করি? ওটার মধ্যে কিন্তু এক ধরনের ওই যে স্থিতিশীলতা আছে, তারপরে এর বন্ধন শক্তি অনেক বেশি, তারপরে হচ্ছে এটা অনেক ক্ষুদ্র পরমাণু, এগুলো কয়েকটা কারণ আছে। ঠিক আছে, আচ্ছা এই তো এই অধ্যায় মোটামুটি শেষ।